ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি ডাক্তার মৌলি মাধব ঘটক, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের স্পেশালিস্ট কলকাতার এবং ইনচার্জ অফ মেডিকেল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পার্ক সার্কাস। আজকে আমাদের টপিক হলো নার্ভের পেন বা নার্ভের ব্যথা, যেটা বললেন আপনারা। তো আমি এই নার্ভের ব্যথা নিয়ে আপনারা প্রায়ই শুনি যে কারুর পা হাত ঝিনঝিন করছে বা কোথাও একটা ব্যথা লেগে গেছে, আপনারা সেটাকে বলেন যে আমার নার্ভে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। তো এই নিয়ে আমার কিছু বক্তব্য আছে। অ্যাকচুয়ালি নার্ভের ব্যথা যখনই কোনো কিছুকে ভাবছেন, সে ব্যথাগুলো কেমন হয় সেটা আপনি আগে জানুন। যেমন ধরুন, নার্ভে যদি বেশ ব্যথা শুরু হয় তাহলে সত্যিকারের সেখানের পেনটা হবে খুব স্ট্যাবিং পেন বা প্রিকিং পেন, বা যেখানে একটা মনে হচ্ছে যেন একটা কিছু ফুটিয়ে দেয়া হচ্ছে, সেই জায়গাতে যেন কিছু একটা হাতুড়ি দিয়ে ঘা মারা হচ্ছে, অথবা এরকম হতে পারে যে সেখানে একটা কন্টিনিউয়াস ঝিনঝিন ঝিনঝিন ভাব হয়ে যাচ্ছে এবং অসহ্য একটা ব্যাপার হচ্ছে। এই ধরনের হচ্ছে নার্ভের পেনগুলো হয়, এবং পার্টিকুলার সেই একটা অংশ ধরেও হতে পারে অথবা একটা জেনারেলাইজডভাবেও হতে পারে। নার্ভের পেন এই ধরনের হয়। তো এবং সেক্ষেত্রে কোনো গাঁটের ভেতরে যে একটা ব্যথা, গাঁটটা ফুলে গেছে, সেরকম কখনো হয় না। এইটা আপনাকে জানতে হবে যে এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নার্ভের পেন হতে পারে। নার্ভের পেন কেন হয় না, বিভিন্ন কারণে হতে পারে। একটা যে কোনো ধরনের নার্ভের মধ্যে যদি ড্যামেজ হয় বা যে কোনো ধরনের নার্ভে কোনো চাপ পড়ে, কোনো একটা কিছু দিয়ে যদি সেটা চাপ সৃষ্টি হয়, অথবা সেখানে যদি কোনো রকম তার ভেতরে নার্ভের মধ্যে যদি কোনো অসুখ হয়, তাহলেও কিন্তু নার্ভের পেন হয়। যেমন ধরুন, আমি দু একটা কথা বলছি। যেমন ধরুন, একটা হারপিস বলে একটা অসুখ আছে, একটা ভাইরাস আছে, যেটা আপনার এই পিঠের কাছ থেকে বুকের দিকে ছোট 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 পক্সের মতো দানা দানা জিনিসগুলো হঠাৎ করে একটা ইনফেকশন হয়। সেই ক্ষেত্রে হারপিসটা যখন ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পর একটা যন্ত্রণা সেখানে কিন্তু রয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে সেই যন্ত্রণাটা থেকে যায়, এবং যন্ত্রণাটা অদ্ভুতভাবে একটা নার্ভ ধরে, যে নার্ভটা ওই পিছনের স্পাইন থেকে একেবারে এই রিবের ভেতরে যেখানে ইন্টারকস্টাল নার্ভটা ধরে যন্ত্রণাটা আসে, এবং সেই যন্ত্রণা দীর্ঘমেয়াদী হতে পারে। সেটা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত যন্ত্রণাটা থাকতে পারে। এটাকে আমরা পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলি। এই ধরনের আপনার ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, যেটা ফেসের একটা কোনো পার্টেতে হয়। ফেসের এখানে যে একটা ট্রাইজেমিনাল নার্ভটা আছে, সেই নার্ভের উপরে যদি কোনো এই ধরনের কোনো ইনফেকশন হয় বা কোনো ধরনের ইনফ্লামেশন হয়, ওখান থেকে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হতে পারে। অক্সিপিটাল নিউরালজিয়া, যেমন মাথার পিছনটায় এখানে অক্সিপিটাল নার্ভ আছে, ওই নার্ভের মধ্যে এই ধরনের ইনফ্লামেশন হলে এটা অক্সিপিটাল নিউরালজিয়া হতে পারে। সেরকম থাইয়ের একেবারে উপরের দিকে দুটো ভেতরের দিকটাতে পুডেন্ডাল নার্ভ আছে, সেইখানেও কিন্তু নিউরালজিয়া হতে পারে। তো এছাড়া ধরুন, এগুলো বিভিন্ন ধরনের আপনার জায়গাটার উপরে কোনো নার্ভটা কোনোভাবে যদি প্রেসারাইজড হয়, যেমন ধরুন হাতের ভেতরে আমাদের পামের মধ্যে যে নার্ভটা ঢুকছে, মিডিয়ান নার্ভ, সেই নার্ভ যদি রিস্টের এই এলাকায় একটা টানেল, একটা ক্যানাল থাকে, হ্যাঁ, কার্পাল টানেল বলে ওটাকে। কার্পাল টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় সেইখানে যদি চাপ পড়ে কোনোভাবে, বা সেই টানেলের ভেতরে একটা অ্যাডেশন হয়ে গিয়ে নার্ভটার উপরে প্রেশার পড়ে, তাহলে কিন্তু কার্পাল টানেল সিনড্রোম হয়। সেই ক্ষেত্রে আমাদের হাতটা কিন্তু ঝিনঝিন করে বা একটা যন্ত্রণার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে সুগার থেকে হয়। সুগারে দেখা যায় যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। সুগার দীর্ঘদিন ধরে যদি বেশ বাড়া অবস্থায় থাকে, তাহলে তার পায়ে হাতে একটা ঝিনঝিনি ভাব আসে এবং একটা যন্ত্রণা হয়। রাতের দিকে দেখা যায় যে পাগুলো এতটাই যন্ত্রণা হচ্ছে, আমি ঘুমোতে পারছি না, বা দিনের বেলা তো সুগারটা পার্টিকুলার যখন বেড়ে থাকে, সেই সময় যন্ত্রণাটার ভীষণ রকমের পায়ে হাতে এই যন্ত্রণাগুলো হয়। স্ট্রোকের ক্ষেত্রে বা মাথায় টিউমারের ক্ষেত্রে বা হেড ইনজুরির পরে
একটা সেন্ট্রাল পেন বলে একটা প্রবলেম হয়। সেখানে কি হয়, ব্রেনের ভেতরে যে সব নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর উপরে একটা অস্বাভাবিক ক্রিয়া ওখানে সৃষ্টি হয় বা ড্যামেজ হয়, সেইটার জন্য একটা সেন্ট্রাল পেন, মানে গোটা হাত পা জুড়ে বা একটা পার্টিকুলার অংশ জুড়ে। ধরুন স্ট্রোকেতে একটা দিক তো ধরুন হেমিপ্লেজিয়া হয়, মানে ধরুন একটা হাত একটা পা হয়তো প্যারালিসিস হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ওই হাত পা জুড়ে অসহ্য একটা যন্ত্রণা, যে যন্ত্রণাটা আপনার যাচ্ছে না কিছুতেই, সেক্ষেত্রে আমরা এটাকে সেন্ট্রাল পেন বলি। তো সেন্ট্রাল পেন যে সিনড্রোম, এটারও জন্য অনেক রকমের ট্রিটমেন্ট আছে। যাই হোক, আমি ট্রিটমেন্টে আসছি পরে। এবং যে সমস্ত এই ধরনের, ধরুন আর একটা ফাইব্রোমায়ালজিয়া যেটা আছে, ধরুন আমাদের গোটা গায়ে হাতে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, সেখানে এই যে আমাদের মাসেলগুলো, সেই মাসেলগুলোর বিভিন্ন ধরনের ওভার রিয়াকশান হচ্ছে এবং নার্ভ এন্ডিং মাসেল এইগুলোর একটা যন্ত্রণা ভাব একটা কন্টিনিউয়াস দীর্ঘদিন ধরে রয়ে যাচ্ছে। আর কি হতে পারে, যেমন ধরুন কোমরে একটা যে হাড়গুলো থাকে সেই হাড়গুলোর মাঝে ডিস্ক থাকে, ওই ভার্টিব্রা বা স্পাইনের হাড়ের মাঝে ডিস্ক থাকে। ডিস্ক যদি বেরিয়ে যায় বা কোনো কারণে ওইখান থেকে যে স্পাইনাল কর্ডটা এসে পায়ের দিকে দু পায়ে ভাগ হয়ে আসছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ডিস্ক বাইরে বেরিয়ে গিয়ে বা ওই ধরনের একটা কোনো মেকানিক্যাল কম্প্রেশনের জন্যে আমাদের পা জুড়ে একটা রেডিকুলোপ্যাথি হচ্ছে, একটা পায়ে ঝনঝনানি যন্ত্রণা, পাটা অসাড় ভাব হয়ে যাওয়া, অবশ ভাব হয়ে যায়, এই ধরনের জিনিস হতে পারে। তো এইগুলোকে আগেকার দিনে সায়াটিকা বলা হতো, এখন আমরা ওগুলোকে রেডিকুলোপ্যাথি বলি। তো যাই হোক, এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু নার্ভের যন্ত্রণা হতে পারে। তো এইগুলোর ডায়াগনোসিস কিভাবে হয় আমি এখন বলি। যে এগুলোর জন্য কিন্তু সঠিকভাবে অবজারভেশন দরকার। একজন ভালো নার্ভের ডাক্তার অথবা আমাদের নিউরো রিহ্যাবের ডাক্তার অথবা এই সাবজেক্টের উপরে ভালো স্পেশালাইজেশন আছে এই ধরনের কোনো ডাক্তারের কাছে আপনার যাওয়া দরকার। তিনি সঠিকভাবে অসুখটাকে ডায়াগনোসিস করবেন যে কি কারণে এই যন্ত্রণাটা সৃষ্টি হয়েছে এবং কি ধরনের অসুখ আছে, এবং তার সঠিক যে মেডিকেল ট্রিটমেন্ট সেই জিনিসগুলো কিন্তু বেশ খুব ভালো করে তার মেডিকেল ট্রিটমেন্ট করা, এবং যে জিনিসগুলোতে যে কারণে সমস্যাটা হতে পারে সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য কি করা দরকার। যেমন ধরুন আপনার ডায়াবেটিক যদি নিউরোপ্যাথি হয়, সুগার থেকে হয়ে থাকে, তাহলে সুগারকে আপনাকে আগে কন্ট্রোল করতে হবে। কাজেই বা ধরুন যদি কোমরে ওই ডিস্কটা হার্নিয়েট করে হয়, তখন আপনাকে তার লাইফস্টাইলটাকে ঠিকঠাক করতে হবে। সামনে ঝোঁকা, ভারী ওজন তোলা, নুয়ে ঝুঁকে কাজ করা, এগুলো সব বন্ধ করতে হবে। ডায়াগনোসিস পার্টেতে ডাক্তারবাবু আপনাকে যদি প্রয়োজন হয় যা যা পরীক্ষা নিরীক্ষা করার সেগুলো উনি করবেন। কি হয় যে একটা এনসিবি বলে একটা টেস্ট আছে, সেইগুলো আমরা করাই, এমআরআই করাই, প্রয়োজন হলে এক্সরে করাই, প্রয়োজন হলে নার্ভের অন্য টেস্টগুলো করাই। আর কি হয় যে মেটাবলিক বিভিন্ন ফ্যাক্টরগুলো, যেমন ধরুন সুগার, থাইরয়েড, এই সবগুলো আছে কিনা দেখে নিই, সেগুলোকে ঠিক মতো কন্ট্রোল করা, এইগুলো খুব দরকার হয়। ডায়াগনোসিস যখন হয়ে গেল তখন আমরা ট্রিটমেন্ট পার্টেতে আমি আপনাদের বলি যে যে কোনো ধরনের নার্ভের যন্ত্রণার জন্যে আপনার অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা নিউরো রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, যেগুলো নার্ভগুলোকে সতেজ করে তোলে, মাসেলগুলোকে আবার উজ্জীবিত করে, সেইটা আপনাকে করতে হবে। আমি তো আগেই বলে দিয়েছি যে ফ্যাক্টরের জন্যে প্রবলেমটা বাড়ছে সেই ফ্যাক্টরগুলোকে আগে খানিকটা হলেও আটকাতে হবে, যেমন সুগার, থাইরয়েড, এগুলোকে আটকাতে হবে। তার সঙ্গে এক্সারসাইজ প্রোগ্রাম, সঠিক খাবার দাবার, ধরুন সুগার আছে বা থাইরয়েড আছে, ইউরিক অ্যাসিড আছে, এইগুলোর যে সঠিক খাবার দাবার সেটা আপনাকে ঠিক রাখতে হবে, এবং তার জন্য লাইফস্টাইল আপনাকে ঠিক করতে হবে যে কোন ধরনের কাজকর্মটা আপনার করা উচিত আর কোনটা করা উচিত নয়, কিভাবে বসা উচিত, কিভাবে দৌড়ানো উচিত, কিভাবে হাঁটা উচিত, কিভাবে শোয়া উচিত, তার সমস্ত প্রোগ্রামগুলো আপনি ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে নেবেন। এছাড়া কতকগুলো অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের জন্যও কিন্তু এই নার্ভের ব্যথাগুলো বাড়তে থাকে। আপনি যদি খুব মেন্টালি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান বা কোনো কারণে আপনার রাত্রে ঠিকমতো ঘুম হচ্ছে না, অথবা খুব একটা মনের মধ্যে চিন্তা বা টেনশান বা একটা অ্যাংজাইটি ঘুরছে এবং যার থেকে আপনার মনটা ভালো নেই, খারাপ লাগছে, তাহলে কিন্তু আপনার নার্ভের এই পেনগুলো বাড়তে পারে।
সেই জন্যে আপনাকে দেখতে হবে যে আপনার দুশ্চিন্তার কারণটা কি বা কেন ঘুম হচ্ছে না। প্রয়োজনে তার কিছু ওষুধপত্র আছে এবং সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সেইগুলোকে আপনাকে করাতে হতে পারে। আমরা দেখেছি আমাদের কাছে যত সংখ্যক নার্ভের পেশেন্ট আসে তার নিয়ারলি 30% পেশেন্টকে আমরা সাইকোলজিক্যালি যখন বুস্ট আপ করে দিতে পারি, ধরুন ওষুধ দিয়ে হোক, সাইকোলজিস্টের হোক, বা আমরা ডাক্তাররা তাদেরকে সাহস জুগিয়ে হোক, তখন দেখা যায় যে তার নার্ভের পেন কিন্তু অনেক পরিমাণে জিনিসটা কমে যাচ্ছে। তো কাজে এইটা একটা বড় ফ্যাক্টর, এটাও আপনাদের মাথায় রাখা উচিত। সেই জন্য একটা রিল্যাক্সেশন টেকনিক আপনি ইউজ করতে পারেন, এইসব প্রাণায়াম, ধ্যান, বিভিন্ন ধরনের শ্বাসের ব্যায়াম, এইগুলো করলে রিল্যাক্স যদি থাকেন দেখবেন নার্ভের পেন অনেকটাই কম থাকবে আপনার। আর এই নার্ভের পেনের জন্য যেগুলো রিহ্যাব আছে তার মধ্যে একটা খুব অন্যতম ফিজিওথেরাপি মেশিন আছে, তার নাম হচ্ছে টেন্স, TENS, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। এই স্টিমুলেশনটা এই নার্ভের যে নার্ভ ধরে আসছে সেইখানে যদি দেয়া হয় তাহলে সেই নার্ভটা কিন্তু ওই পেনটা অনেকটা পরিমাণে কম করে দেওয়া সম্ভব হয়। এছাড়া বিভিন্ন নিউরো ভিটামিন আছে, বিভিন্ন ভিটামিন, ওই যেটা বলছিলাম যে খাবার দাবারের মধ্যে ভালো ঠিকঠাক খাবার খেতে হয়, এবং নার্ভের বিভিন্ন ভিটামিন বা বিভিন্ন ওষুধপত্র, গাবাপেন্টিন, প্রিগাবালিন, এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধপত্র ডাক্তারবাবুরা দেন। তবে আপনি নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, সবসময় ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে খাবেন। তবে নার্ভের ব্যথা হলে আপনি যে কোনো ধরনের যদি নার্ভের এই প্রবলেম এই ধরনের হয়, কখনোই আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আবার কখনোই এটাকে ফেলেও রাখবেন না। আমি বলবো যে আপনি সঠিক ডাক্তারের কাছে খুব তাড়াতাড়ি যান, কী কারণে এটা প্রবলেমটা হয়েছে। অনেক ছোট ছোট কারণ থেকে হতে পারে, সাধারণ দুশ্চিন্তা বা অ্যাংজাইটি থেকেও সেই জিনিসটা হয়তো হালকা একটু কোনো জায়গায় প্রবলেম আছে, তার জন্য অনেক বেড়ে যেতে পারে। কাজে আপনি প্রথমেই দুশ্চিন্তা স্টার্ট করবেন না, বলবো সঠিক পরামর্শটা নিন, পরামর্শ নিয়ে যা লাগবে ডাক্তারবাবু যেরকমভাবে গাইড করবেন সেই রকমভাবে আপনি করতে থাকুন, তাহলেই আপনার এইটার সমস্যাগুলো সমাধান করা সম্ভব। অধিকাংশ নার্ভের অসুখই সেরে যায়, এরকম নয় যে নার্ভের প্রবলেমগুলো হলেই, যন্ত্রণা হলে আমার আর কোনোদিন সারবে না, এটাও নয়। তবে আপনি ফেলেও রাখবেন না এটাকে। তো আজকে আমার এই এপিসোড আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক বা শেয়ার করবেন। আমাদের যে নিচের ডেসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা প্রয়োজন হলে কোনো যদি প্রশ্ন থাকে এই ব্যাপারে তাহলে পাঠাতে পারেন, আমরা উত্তর দেবো অবশ্যই। আমার বেঙ্গল ফিউশনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শোনার জন্যে।